কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। মিসেস চৌধুরী, কি ব্যাপার অফিসার, আপনি আজকের দিনে এখানে? আমি শিবা চৌধুরীকে অ্যারেস্ট করতে এসেছি। এটা আমি পেয়েছি ক্রাইম সিন থেকে। এটাতে শিবার নাম লেখা আছে। এত চিন্তা করো না, আমরা সবাই আছি তো এখানে। কিন্তু অনেক আছে, বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আমি জানি মা, বিশ্বাস করো আমি সত্যি কিচ্ছু করিনি, এসব মিথ্যে কথা। বোন, দিদিভাই, তোমরা অন্তত বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। আসতে পারি বৌঠান? হ্যাঁ হ্যাঁ অনেক বাবু আসুন। বলছি যে কি হলো, কিছু করতে পারলেন? বৌঠান, আমি তো আমার তরফ থেকে চেষ্টা করলাম যাতে আরেকবার জামিন হয়, কিন্তু পারলাম কই বলুন? আমি তো শিবাকে ফেরত নিয়ে আসতে পারলাম না। and I'm really sorry for that. কেন পারলেন না বলুন তো? আমার ছেলেটা তো কিচ্ছু করেনি। আজকে আজকে বাড়িতে সবাই কত আনন্দ করছিল, হই হই করছিল কত দিন পর, আর আজকে এরকমটা হলো। অনেক বাবু সব আনন্দ নষ্ট হয়ে গেল, সবটা। আর জানেন আমার শিবা কত খুশি ছিল। ওর বোনেরা জীবনে প্রথমবার ওকে ফোঁটা দিয়েছে, ও বোনদের নিজে হাতে উপহার দিয়েছে। আর দেখুন সবটা মাটি হয়ে গেল, সবটা। দেখেছো তো কৃষ্ণা, আবার তোমার প্রেশারটা লো। তুমি কেন আমার কথা শুনছো না বলো তো? আমি কিন্তু তোমায় বারবার বলছি, তুমি যদি এত স্ট্রেস নাও, খাওয়া দাওয়া ঠিকভাবে না করো, তাহলে কিন্তু তোমার প্রেশার নর্মাল হবে না। সকাল থেকে তুমি চুপচাপ হয়ে বসে আছো, কিছু খাচ্ছ না, খালি স্ট্রেস নিয়ে যাচ্ছ। এরকম করলে কি করে তোমার প্রেশারটা নর্মাল হবে? আর তোমার প্রেশার যদি নর্মাল না হয়, তাহলে ডেলিভারির সময় কিন্তু অনেক কমপ্লিকেশনস হবে। ডাক্তার বারবার সাবধান করে দিয়েছেন। অনিরুদ্ধ, আমি কি করব বলো তো? আমায় তুমি বকছো কেন? আমার প্রেশার কিভাবে নর্মাল থাকবে? আমার মুখে কিভাবে খাবার রুচবে বলো তো? নিজের ভাইকে প্রথমবার জীবনে ঘটা করে ফোঁটা দিলাম, ভাইয়ের নাকি কোনো বিপদ হতে দেব না, ওকে নাকি সব বিপদ থেকে রক্ষা করব। কিন্তু কি হলো, আজকেই পুলিশ আমার ভাইকে তুলে নিয়ে চলে গেল। কত কিছু ভেবেছিলাম জানো তো, নিজের হাতে আদর করে ভালোবেসে ওকে খাইয়ে দেব, কিন্তু কিছুই করতে পারলাম না। অনিরুদ্ধ, আমার কষ্ট হয় না বলো তো? তুমি না আমার কষ্টগুলোই বোঝো না। তাই আমি তোমার কষ্ট বুঝি না? বোঝো নাই তো অনিরুদ্ধ, বুঝলে খাওয়া নিয়ে এভাবে তুমি আমায় বকতে না। কৃষ্ণা, আমি তোমার সব কষ্ট বুঝি, তোমার মনের কষ্ট, তোমার শরীরের কষ্ট, সব। আর সেই কষ্টগুলো বুঝি বলেই আমি বলছি তোমার এখন রেস্ট নেওয়া প্রয়োজন, ভালো করে খাওয়া দাওয়া করা দরকার। আর সেটা না করে তুমি কি করছো? কৃষ্ণা, তোমার প্রেগনেন্সিতে কিছু কমপ্লিকেশনস আছে বলেই না ডক্টর এত রেস্ট্রিকশনস দিয়েছে। তোমার গানের রিহার্সাল করা পর্যন্ত বন্ধ করা হয়েছে যাতে তোমার কোনো স্ট্রেস না হয়। তুমি তো আমার কথা শুনছোই না। অনিরুদ্ধ, আমার খেতে ইচ্ছা করছে না। কৃষ্ণা, সকালে যা এই বাড়িতে ঘটলো, তারপরেও এই বাড়ির সবাই কিন্তু কিছু না কিছু মুখে দিয়েছে, এক্সেপ্ট তুমি, যার সব থেকে বেশি এই মুহূর্তে খাওয়া প্রয়োজন। তুমি তোমার ভাইয়ের জন্য লড়াই করতে চাও, তাই তো? কিন্তু সেই লড়াইটা তুমি কি করে করবে? খাবার না খেয়ে, খালি পেটে, দুর্বল হয়ে। তুমি যদি অসুস্থ হয়ে পড়ো, কারোর জন্য কিচ্ছু করতে পারবে না? খেয়ে কি লাভ হচ্ছে কৃষ্ণা? আমার খেতে ইচ্ছা করছে না, দূর, আমি পরে খাবো। কৃষ্ণা, তুমি এরকম জেদ করছো তো? আমি এতদিন ভেবেছিলাম যে মাকে এইসব ব্যাপারে আমি কিচ্ছু বলবো না, কিন্তু এখন তুমি যেভাবে বিহেভ করছো, আমাকে তো মাকে বলতেই হবে। তুমি তো আমার কথা শুনছোই না। থাক অনি, ওকে আর বকো না। আচ্ছা অনিক বাবু, আপনি তো বলেছিলেন যে এই কেসটা কোর্টে উঠবে, তারপর যা হবে দেখা যাবে। বলেছিলাম ঠিকই বৌঠান, কিন্তু মুশকিলটা হলো ক্রাইম সিন থেকে তাবিজটা পাওয়া গেল বলে।
অফিসার তো দেখালেনি যে ওই তাবিজে শিবার নাম লেখা রয়েছে, আর তারপর তো ওকে অ্যারেস্ট করবে। ইটস ভেরি অবভিয়াস। শুধু বৌঠান যদি একটু আগে থেকে একটা আঁচ পেতাম তাহলে অ্যাটলিস্ট আমি একটা অ্যান্টিসিপেটরি বেলের ব্যবস্থা করার চেষ্টা করতাম, কিন্তু সেই সুযোগটাও তো পেলাম না। অনেকবাবু, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, মানে যেখানে শিবা যায়নি, যে কাজও করেইনি, তাহলে সেখান থেকে তাবিজটা কি করে পাওয়া গেল? মানে এটা কি করে সম্ভব? আমি না সেটা বুঝতে দেখুন পারছি না। বৌঠান, কি করে সম্ভব আমার জানা নেই, কিন্তু এটা তো সম্ভব হয়েছে। ইটস আ ফ্যাক্ট। আর সেই কারণে তো পুলিশ আবার শিবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। ইনফ্যাক্ট সেই গ্রাউন্ডের উপর বেস করে বলছে যে ওকে এখন ছাড়া যাবে না, আর ছেলেটা জামিনও আবার ক্যান্সেল হয়ে গেল। আচ্ছা অনিকবাবু, মানে কিছু কি করা যায় না? আজকের দিনে আমার ছেলেটা ওরকম অন্ধকার লকআপে থাকবে? আপনি তো সব পারেন অনিকবাবু, একবার চেষ্টা করে দেখুন না। আপনি একটু কাম ডাউন করুন, একটু শান্ত হন প্লিজ। দেখুন, আমি তো আমার তরফ থেকে যা যা করার সব কিছু চেষ্টা করছি, কিন্তু এখন আমাদের যা করার কোর্টেই করতে হবে। এমনিতেও তো কোর্টে কেসটা উঠছে, সেখানে আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই চক্রান্তটা কি করে হচ্ছে, কারা করছে বা কেন হচ্ছে। যা করার বৌঠান আমাদের কোর্টেই করতে হবে। বৌঠান, একটা কথা বলবো, প্লিজ কিছু মনে করবেন। দেখুন, শিবা তো আগেও জেলে গিয়েছে, ইনফ্যাক্ট সবাই সেটা জানে। আর এই অশোকবাবুর সাথে ওর জেলেই আলাপ হয়েছে, আর এটা তো নর্মাল লক আপ, একটা পুলিশ কাস্টাডি। এইটুকু কষ্ট ওকে এখন ভোগ করতেই হবে। আমার বলতে খুব খারাপ লাগছে বৌঠান, কিন্তু এই বিষয়ে এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, তবে আপনাকে একটা কথা বলতে পারি, প্লিজ আপনি অন্য কোনো রকম চিন্তা না করে মনটাকে একটু শক্ত রাখুন। আপনাকে এখন ঠিক থাকতে হবে বৌঠান। পারছি না অনিকবাবু, চেষ্টা করার পরেও আমি নিজের মনকে কিছুতেই শক্ত করতে পারছি না। আমার ভীষণ কষ্ট হচ্ছে, আর বারবার মনে হচ্ছে যে কারা করতে পারে এরকম কাজ, কারা? আর যারাই করে থাকুক না কেন, সেটাকে পুলিশ ধরতে পারছে না, পুলিশ তাদেরকে খুঁজে বার করতে পারছে না। নাকি ইচ্ছে করে কেউ আমার ছেলেকে ফাঁসাচ্ছে? বৌঠান, আমার কিন্তু এখন মনে হচ্ছে যে এই ঘটনার পেছনে পুলিশও যুক্ত আছে, কিন্তু আনফর্চুনেটলি তারা বোধহয় ভুলে গেছে যে এখনো ভালো পুলিশ রয়েছে, এবং আমার এটা বিশ্বাস যে তারা আমার কেসকে সাপোর্ট করবে। বৌঠান, নিখিলের কথা আর বন্ধুত্বের দাবিতেই কিন্তু আমার এখানে আসা। তাই যাই হোক না কেন, শিবাকে ক্লিন চিট দিয়ে আমি বের করে ঠিক নিয়ে আসব, আর আপনার হাতে তুলে দেব। আর কি, তারপর আমার ছুটি। আমি আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবো অনিকবাবু। শুধু আমার ছেলেটাকে আমার কাছে ফিরিয়ে দিন, ব্যাস। আর কিচ্ছু চাই না, আমার ছেলেটাকে শুধু ফিরিয়ে দিন। ছি, ছি, বৌঠান, আপনি কি বলছেন? আপনি কেন বলছেন আমাকে এই কথাগুলো? নিখিল আমার কতদিনের বন্ধু বলুন তো, আপনি তো সবকিছু জানেন। আর সেই সূত্রে তো আপনাদের শিবা আমার নিজের ছেলের মতো হয়, তাই না? আপনি এত চিন্তা করবেন না, আমি আপনাকে কথা দিচ্ছি বৌঠান, শিবাকে আমি ফিরিয়ে নিয়ে আসবই। আমি খাবার নিয়ে এসেছি। দেখো, সে আমার এমনিতেই চিন্তার শেষ নেই, ওকে আর ব্যস্ত করার দরকার নেই। কৃষ্ণা, খেয়ে নে। বর্মা, আমার একদম খেতে ইচ্ছা করছে না। আমি খাইয়ে দেবো, এখন চুপচাপ খেয়ে নিবি, আমি কোনো কথা শুনবো না। বর্মা প্লিজ। কৃষ্ণা, কেন এরকম জেদ করছিস? দেখ, তুই এখন একা না, তোর মধ্যে একটা প্রাণ বাড়ছে। তুই যদি না খাস তারও তো কষ্ট হবে। তুই অতটুকু একটা প্রাণকে কষ্ট দিবি বল? সারা দিন ধরে আমি তো এই কথাটাই কৃষ্ণাকে বোঝানোর চেষ্টা করছি। সারাদিন এক কথা বলে বলে আমার মাথা ব্যথা হয়ে গেল। দেখেছো তো বর্মা, ও আবার কেমন ঝগড়া করছে আমার সাথে। আরে বাবা, ঝগড়া কই করছে? ও তো চিন্তা করছে। তোদের দুজনের জন্যই তোর চিন্তা হয় বল? আপনি শুধু এই সময় নিজেকে ঠিক রাখুন,
একটু শক্ত রাখো। বৌঠান, এই সংসারটা তো আপনার, তাই এই সংসারের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দেখার দায়িত্বও কিন্তু আপনার। তাই আপনাকে ঠিক থাকতে হবে, আপনাকে শক্ত থাকতে হবে। আরেকটা কথা বৌঠান, কেন জানি আমার সবসময় মনে হয় জানেন তো, আপনি যদি এই সংসারের থেকে একটু নজর সরান, তাহলে এই সংসারে কিন্তু আরো বড় কিছু ঘটে যেতে পারে। কথাটা একটু মাথায় রাখবেন। আসি। আরেকটা কথা আপনাকে বলতে চাই, কেন জানি আমার সবসময় মনে হয় জানেন তো, আপনি যদি এই সংসারের থেকে একটু নজর সরান, তাহলে এই সংসারে কিন্তু আরো বড় কিছু ঘটে যেতে পারে। অলরেডি কিছু এক্সট্রা চার্জেস ওর উপর এসছে। আমরা সেই চার্জগুলো দেখিয়ে জামিন বাতিলের আর্জি জানিয়েছিলাম। আমরা পারমিশন পেয়েছি, তাই শিবাকে অ্যারেস্ট করতে এসেছি। বোন, দিদিভাই তোমরা অন্তত বিশ্বাস করো আমি কিচ্ছু করিনি। মুন্নি, ও মনি, এসো না। কিছু বলবে? তোমার তো মুখ দেখে কিছু বলতে ভয় করছে। তুমি কি কারোর উপর রেগে আছো নাকি তোমার খুব মন খারাপ মুন্নি? দুটোই। আমার কিচ্ছু ভালো লাগছে না। কোথায় আজকে ভাইফোঁটার দিনে আমরা সবাই মিলে আনন্দ করব, তা না, পুলিশ এসে শিবাকে তুলে নিয়ে চলে গেল। আমার কিচ্ছু ভালো লাগছে না, সব কিছুর উপরে রাগ উঠছে। আচ্ছা মনি, ভগবান কি আমাদের ফ্যামিলির একটু হ্যাপিনেস সহ্য করতে পারে না? ধুর মুন্নি, তুমি যে কি বলো, তুমি এসব নিয়ে একদম ভেবো না তো। আরে অনেক আঙ্কেল আছে তো, তাছাড়া ছোট কাম্মা কি হাত গুটিয়ে বসে আছে নাকি? ওরা কিছু না কিছু ঠিক ব্যবস্থা করবে। আর কাল তো শিবার হিয়ারিং ডেট, তুমি দেখো কাল অনেক আঙ্কেল গিয়ে কেস এমন লড়বে, ওকে ঠিক ছাড়িয়ে আনবে। আর ওকে ছাড়িয়ে আনলেও আমি খুব একটা অবাক হব না। আফটার অল হি ইজ আ ভেরি গুড লয়ার। তুমি ঠিকই বলেছো মনি, এইটাই আমাদের সুযোগ শিবাকে ছাড়িয়ে আনার। জানো তো মনি, আমার না শিবার জন্য খুব খারাপ লাগছে। বারবার আমার ওর মুখটা মনে পড়ে যাচ্ছে। কি সুন্দর ওকে ধুতি পরিয়ে দিলাম, ভাইফোঁটা দিলাম, ভাবলাম নিজের হাতে সবকিছু সাজিয়ে ওকে খাওয়াবো, কিন্তু তা না। কি জানি এখন ওখানে ও কি খাচ্ছে। প্লিজ মুন্নি, এবার কিন্তু আমি কেঁদে দেবো। তুমি এত স্ট্রং, আর তুমি যদি এরকম ভাবে হাল ছেড়ে দাও। আমি বলছি তো শোনো, কাল দেখো শিবা ঠিক বাড়ি ফিরে আসবে। তাই তো আমি ভাবতে চাইছি মনি, কিন্তু তাও না মাঝে মাঝে ভয় লাগছে। মুন্নি, আমার একটা অ্যাডভাইস নেবে? হ্যাঁ বলো। দেখো এতদিন বাদে তোমার মা ফিরেছে, তার মধ্যে বাড়িতে এরকম একটা গুমোট পরিবেশ। তুমি এক কাজ করো, কাল মাকে নিয়ে কোথাও একটা ঘুরে এসো। কাল? না না, আমার তো মনে হয় না মা বেরোবে। এখন কারোরই মন মেজাজ ভালো নেই, আর এই সময় বেরোনোটা ঠিক হবে বলে আমার মনে হয় না। তোমরা সবাই এরকম ভাবে মন খারাপ করে থাকলে কি করে হবে বলো তো? দেখো মুন্নি, তুমি এখন বড় হয়েছো, তোমার মাকে ভালো রাখার দায়িত্ব এখন তোমাকেই নিতে হবে। মাকে সময় দাও, মার কাছে আবদার করো যে বেরোবে, দেখো মা ঠিক মেনে যাবে। লোক মুন্নি, ছোট কাম্মা কাল কোর্টে যাবে, সেই সময় না হয় তুমি তোমার মাকে নিয়ে কোথাও একটা ঘুরে এসো। কিছুই না জানো তো, এতদিন বাদে মেয়ে আর মা একসাথে সময় কাটালে তোমাদের দুজনেরই মন ভালো হয়ে যাবে। কিন্তু মনি, ঠাম্মি আর তাতান দাদা বাড়িতে থাকবে, তুমি আর ডোডো দাদাও অফিসে চলে যাবে, কি করে হবে? মুন্নি, তুমি তাতা না ঠাম্মিকে নিয়ে এত ভেবো না তো।
আচ্ছা ঠিক আছে, কাল না হয় আমরা অফিস যাব না, বাড়িতেই থাকবো। আর যদি খুব দরকার হয় কিছুক্ষণের জন্য অফিসে গিয়ে তারপর বাড়ি চলে আসবো। তুমি এসব নিয়ে একদম ভেবো না, তুমি যাও মাকে নিয়ে কোথাও ঘুরে এসো। আমি কোথাও যাব না। ছেলেটার এই অবস্থা, এখন তোরা বেড়াতে যাওয়ার কথা বলছিস? আমি তো উল্টে ভাবছিলাম যদি সম্ভব হয় শ্যামার সঙ্গে আমি কালকে কোর্টে যাব। না না, বেড়াতে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না মুন্নি। দেখলে তো মনি, আমি বললাম না মা এখন কোথাও বেরোবার কথা ভাববেই না। সে তুমি যাও, কিন্তু মুন্নিকে কি করে বের করব? না হলে তো সেই কাজটা আমার ইনকমপ্লিট হয়ে থাকবে। মেজকাম্মা, তুমি কোর্টে যেতে পারবে, কিন্তু মুন্নির কি ওখানে যাওয়াটা ঠিক হবে? একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখো, এমনিও শিবাকে নিয়ে কত মন খারাপ করে বসে আছে। তাই আমি ওকে বলছিলাম কোথাও বেরিয়ে আসতে। ও তোমার সাথে একটুখানি ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে। কি তাই না মুন্নি? হ্যাঁ মনি, কিন্তু মা। মুন্নি, তুই তো আমার সোনা মেয়ে, তুই সব বুঝিস। সারাটা জীবন আমি স্বার্থপরের মতো বেঁচেছি, বাকি জীবনটাও আমাকে ওই পথে ঠেলে দিস না মুন্নি। আমি শ্যামাকে রিকোয়েস্ট করব ও যাতে আমাকে অ্যালাউ করে কালকে ওর সঙ্গে কোর্টে যেতে। আজ অব্দি কোনোদিনও মেয়েটার পাশে আমি দাঁড়াইনি। একবার অন্তত তোর ছোট কাম্মার পাশে আমায় দাঁড়াতে দে। পাশে তো তুমি আছোই মেজ দিদি। দেখো মেজ দিদি, সবাই মিলে কোর্টে গিয়ে তো লাভ নেই, আর আমি তো যাচ্ছি অনিক বাবুর সঙ্গে। শোনো না, তুমি এত চিন্তা করো না, বুঝলে? আচ্ছা, আস্তে আস্তে আমি শুনছিলাম যে কোথাও একটা ঘুরতে যাওয়ার কথা। হ্যাঁ, আমাকে তো বললে না মুন্নি? হ্যাঁ কাম্মা, আমার মন খারাপ ছিল বলে মনি বলেছিল মায়ের সাথে বেরিয়ে আসতে, কিন্তু মা যখন যেতে চাইছে না তখন থাক। এবার কেন মুন্নি? ও মেজ দিদি, কেন না করছো? যাও না মনির সঙ্গে ঘুরে এসো না। শ্যামা, সেটা হয় কখনো? ছেলেটার এই অবস্থানে ঘুরতে যাব? না না, এই সময় আমি মোটেই ঘুরতে যেতে পারি না। তার মধ্যে আবার ডোডোকে নিয়ে। সরি, আই মিন তাতানকে নিয়ে। একদিকে মা কাঁদছেন, একদিকে বর্দি ভাই কাঁদছে। শ্যামা, আমি যদি কোর্টে নাও যাই, বাড়িতে থাকলেও তো কিছুটা সাহায্য হবে। মনি তো বললো মনি আর ডোডো দাদা কালকে অফিসে যাবে না, বাড়িতেই থাকবে। মুন্নি, ঘুরতে যাওয়ার যে প্ল্যানিংটা, এটা বুঝি তোমার মনি তোমাকে দিল? হ্যাঁ কাম্মা, আমি মন খারাপ করে বসেছিলাম, তাই মনি বলল। এই যে এবার না এই মহিলা কোনো ফ্যাকরা তোলে। তো তোমার মনি তো খুব ভালো প্ল্যানিং দিয়েছে তোমাকে। ও মেজ দিদি, শোনো না, চাও না কি ঘুরে এসো না। দেখো, এভাবে বাড়িতে বসে বসে মন খারাপ করে তো কোনো লাভ হবে না, বলো? আমি অনিকবাবু তো চেষ্টা করছি। আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তোমরা না হয় কাল বিকেল বিকেল ফিরে এসো, ততক্ষণে তো আমরাও ফিরে আসবো। দেখো মেজ দিদি, কৃষ্ণ যদি চান তাহলে হয়তো আমাদের শিবা কালকেই ফিরে আসবে। হ্যাঁ কাম্মা, মনিও এক্ষুনি এই কথাটাই বলছিল। মনি বলছিল সবসময় মন ভালো রাখা উচিত, আর ভালো ভাবলেই তো ভালো হয়, তাই না? দেখেছো শ্যামা, মুন্নি পুরো তোমার মতো কথা বলছে। মেজ দিদি, যাও গিয়ে ঘুরে এসো, আর না করো না। আর দেখো, আমাদের ডোডো সেনজিনি তো বাড়িতে থাকছে, আমাদের আর ভাবনা কিসে। আর অলোক মেশও তো আছে, তুমি না করো না, তুমি যাও। আর তুমি গেলে তো আমাদের মুন্নিরও ভালো লাগবে, বলো? আর
আর কিন্তু না করবেন, আমি আর না শুনবোই না মেজদি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কালকে তুমি কোর্টে বেরোনোর জন্য যখন তৈরি হবে আমরা সে সময় তৈরি হয়ে নেবো, একসাথে বেরিয়ে পড়বো। খুশি? মেজদি বলছি শোনো না, একটু রান্নাঘরে আসবে গো। এসো। যাক বাবা, কত টেনশন নিয়ে এসেছিলাম আমি এই ঘরে, এ তো দেখছি আমাকে কিছুই করতে হলো না। দি গ্রেট শ্যামা চৌধুরী তো আমার সব কাজ করে দিল। যাক বাবা, বাকি রইল অলোক বুড়ো, ঠাম্মি, কৃষ্ণা আর অনিক। ওদের ব্যবস্থা করতে খুব চাপ হবে না। এক মহাচালাক ছেলেকে নিয়ে কোর্টে ব্যস্ত থাকবে, আর এক মহাচালাক মেয়েকে নিয়ে ঘুরতে ব্যস্ত থাকবে। আর সেই ফাঁকে আসল ডোডো বাবু ম্যাজিকের মতন উবে যাবে।